সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে তোমাদের সবার সাথে। আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে জীবকোষ এবং টিস্যু অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। মার্জিয়া ওয়ালাইকুম আসসালাম, আয়েশা, মাসরুর, জান্নাতুর, রাফি, সামিউল, তাহিয়া, তৌসিফ, তালহা, ফাতিহা, সামিউল, সিয়াম, নওশিন, সুমাইয়া। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা অনেক ভালো আছো, রাইট? ওকে, ঠিক আছে। সবাই ভালো আছে দেখে ভালো লাগছে সবাইকে। ওকে, আরজিত, আ সাদ্দাম, সাবিহা, ফাহিমা। ওকে, আমিও ভালো আছি। ঠিক আছে। তাহলে আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটার নাম হলো জীবকোষ ও টিস্যু। ওকে? এবং এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারকে আমরা কয়েকটা লেকচারে ভাগ করেছি। আজকে আমরা এটার প্রথম লেকচার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখে নিই আমরা প্রথম লেকচারে কি টপিকস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর বরাবরের মতোই আজকে তোমাদের সাথে আমি রয়েছি ডক্টর আরমান হোসেন রনি। আমি আ শিক্ষকতে বায়োলজি মেন্টর হিসেবে রয়েছি। ঠিক আছে? ওকে। তাহলে আমরা কি আজকে পড়বো? আজকে আমরা পড়বো হলো জীবকোষ, কোষের প্রকারভেদ, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষঝিল্লি, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে আমাদের টপিকস এর নাম হলো জীবকোষ ও টিস্যু, রাইট? আচ্ছা, তাহলে দেখো প্রথমেই আমরা ২ টা টার্ম পেলাম বা ২ টা ওয়ার্ড পেলাম। একটা হলো জীবকোষ, তাই না? কোষ। কোষ একটা কথা পেলাম, আরেকটা হলো টিস্যু নামে একটা কথা পেলাম, তাই না? তাহলে ২ টা কথা পেলাম। একটা হলো কোষ এবং আরেকটা হলো টিস্যু। তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে যে কোষ জিনিসটা কি আর টিস্যু জিনিসটা কি। ঠিক আছে? আচ্ছা। তাহলে কোষ জিনিসটা কি? প্রথমে আমাকে জানতে হবে। তাহলে কোষ কি? দেখো, জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ। এটা তোমরা সবাই জানো, এটা অনেকবার পড়ানো হয়েছে। এটা তোমাদেরকে নতুন করে আর পড়ানোর কিছু নাই। তাহলে কোষ কাকে বলবো? জীবদেহের গঠন এবং কাজের একক। তাহলে জিনিসটা কি? আচ্ছা বলো তো, তোমাদের বাসায় যে দেয়াল রয়েছে, এই দেয়ালটা কি দিয়ে তৈরি? আমাকে বলো। তোমাদের বাসায় যে দেয়াল রয়েছে বা যে কোনো দেয়াল, দেয়াল কি দিয়ে তৈরি? কে আমাকে বলতে পারবে বলো তো? দেয়াল কি দিয়ে তৈরি? দেয়াল কি দিয়ে তৈরি? দেয়াল কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? কোনো একটা দেয়াল কি দিয়ে তৈরি? ভেরি গুড, সিনথিয়া, রিফাত, ভেরি গুড। সিমেন্ট, শুধু সিমেন্ট দিয়ে তৈরি? বলো তো, দেয়ালে কি শুধু সিমেন্ট থাকে? মানে সিমেন্ট থাকলে একটা দেয়াল তৈরি করতে পারবে তুমি? রাইট, ভেরি গুড। ইট দিয়ে তৈরি, তাই না? মেইন হলো দেয়ালের মেইন উপাদানটা কি? ইট। এখন ইটগুলো যেন পড়ে না যায়, ইটগুলো যেন পরস্পরের সাথে লেগে থাকে, এজন্য সিমেন্ট দেয়া হয়, তাই তো? তাহলে আমি কি বলতে পারি? দেয়াল কি দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি, রাইট? ঠিক আছে? তাহলে আমি বলতে পারি দেয়ালের একক কি? এই যে দেয়াল, এই দেয়ালটার একক কি? এই দেয়ালের একক কি? গঠনগত একক কি? গঠন একক কি? মানে কি দিয়ে দেয়ালটা তৈরি? উত্তর হলো ইট। একইভাবে আমাদের সেই শরীরটা, যেমন তোমার হাত, আমি দেখতে পাচ্ছি এটা একটা হাত। এই হাতটা কি দিয়ে তৈরি? আমি দেখতে পাচ্ছি আমার চোখ, এই চোখটা কি দিয়ে তৈরি? আমি দেখতে পাচ্ছি যে আমার কান, এই কানটা কি দিয়ে তৈরি? তুমি যদি খুব ভালোভাবে বিশ্লেষণ করো, তুমি যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো, ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আলটিমেটলি তোমার পুরো শরীরটা একটা উপাদান দিয়ে তৈরি। সেই উপাদানটার নামই হলো কোষ। তাহলে কোষ আমরা কাকে বলছি? জীবদেহের গঠন এবং কাজের একক। যেমন একজন উত্তর দিয়েছে মাংস। মাংস কি দিয়ে তৈরি? মাংস কোষ দিয়ে তৈরি। তার মানে তোমার শরীরে যা রয়েছে, তুমি যা দেখতে পাচ্ছ, হাত, পা, মাংস, হাড্ডি, যা দেখতে পাও, যা তুমি তোমার শরীরের মধ্যে দেখো, এগুলো সবকিছুই কোষ দিয়ে তৈরি। কোষ তুমি খালি চোখে দেখতে পাবে না। কোষ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে বা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা কোষকে দেখি। বুঝতে পেরেছ? ক্লিয়ার? এই জন্য আমরা বলছি জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ। ক্লিয়ার? ওকে। এখন মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ। আমি গোল করে আঁকি। মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ। এই কোষের কাজ হলো খাদ্য পরিপাক করা। খাদ্য পরিপাক, খাদ্য পরিপাক বা খাদ্য হজম করা।
এর পাশে আর একটা কোষ, এই কোষের কাজও হলো খাদ্য পরিপাক করা। এটা আর একটা কোষ, এই কোষের কাজও হলো খাদ্য পরিপাক করা। এটা আর একটা কোষ, এই কোষের কাজও হলো খাদ্য পরিপাক করা। এটা আর একটা কোষ, এই কোষের কাজও হলো খাদ্য পরিপাক করা। এটা আর একটা কোষ, এই কোষের কাজও হলো খাদ্য পরিপাক করা। তাহলে দেখো তো, অনেকগুলো কোষ দেখতে একই রকম, তাই না? পাশাপাশি অবস্থান করছে এবং একই ধরনের কাজ করছে, রাইট? তাহলে এরকম যদি আমি অনেক ধরনের কোষ দেখতে পাই, যে কোষগুলো একই রকমের কাজ করে, পাশাপাশি অবস্থান করে এবং একই ধরনের কাজ করে, সেই কোষের সমষ্টিকে আমি তখন বলবো, এই কোষের সমষ্টিকে আমি তখন বলবো টিস্যু, বা বাংলায় বলা হয় কলা। তাহলে টিস্যু বা কলা জিনিসটা কি? তাহলে টিস্যু বা কলা মানে হলো অনেকগুলো কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের যদি কাজ করে এবং পাশাপাশি যদি অবস্থান করে, তাহলে সেই কোষের সমষ্টিকে, সেই সবগুলো কোষকে একসাথে বলা হয় টিস্যু বা কলা। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো কোষ আর টিস্যুর পার্থক্যটা কোথায়? অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু বা কলা তৈরি হয়। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এরকম অনেকগুলো টিস্যু বা কলা একত্রিত যদি হয়, তাহলে অনেকগুলো টিস্যু বা কলা একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে তাকে বলা হয় অঙ্গ। অঙ্গ, বুঝতে পেরেছো? যেমন তোমার হাত, অঙ্গ একটা। তাহলে এই হাত অনেকগুলো টিস্যু বা কলা দিয়ে তৈরি। বুঝতে পেরেছো? তোমার চোখ অনেকগুলো টিস্যু বা কলা দিয়ে তৈরি। বুঝতে পেরেছো? যেমন তোমার পাকস্থলী অনেকগুলো টিস্যু বা কলা দিয়ে তৈরি। তোমার ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এগুলো অনেকগুলো টিস্যু বা কলা দিয়ে তৈরি। ক্লিয়ার? এরকম অনেকগুলো অঙ্গ আবার একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে তাকে বলা হয় তন্ত্র। যেমন পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, স্নায়ুতন্ত্র, এরকম। ঠিক আছে? আর এরকম অনেকগুলো তন্ত্র মিলেই আমাদের শরীরটা তৈরি, আমাদের দেহটা তৈরি। বুঝতে পেরেছ না? বুঝনি? এই জিনিসগুলো ক্লিয়ার? তাহলে এই যে কোষগুলো, এই যে কোষগুলো যারা অঙ্গ তৈরি করছে, যারা তন্ত্র তৈরি করছে, বা যারা দেহ তৈরি করছে, একই তো কথা নাকি? কারণ যেই কোষগুলো টিস্যু বা কলা তৈরি করে, সেই কোষগুলোই অঙ্গ তৈরি করতে পারে, সেই কোষগুলোই তন্ত্র তৈরি করতে পারে এবং সেই কোষগুলোই দেহ তৈরি করতে পারে। তাহলে যেই কোষগুলো এই দেহ তৈরিতে সাহায্য করে, হেল্প করে, সেই কোষগুলোকে বলা হয়, সেই কোষগুলোর নাম হলো, এই কোষগুলোকে আমরা বলি দেহকোষ। এই কোষগুলোকে বলা হয় দেহকোষ। আমরা একটু পরে পাবো দেহকোষ। ঠিক আছে? তাহলে এই কোষগুলোকে বলা হয় দেহকোষ। তাহলে আমি কি বলতে পারি না দেহকোষ কি তৈরি করে? দেহ গঠনে অংশগ্রহণ করে। দেহকোষ কি তৈরি, কি করে? দেহকোষ অঙ্গ তৈরিতে অংশগ্রহণ করে, তন্ত্র তৈরিতে অংশগ্রহণ করে, টিস্যু বা কলা তৈরিতে অংশগ্রহণ করে। এই কথাটা আমি বলতে পারি কিনা আমাকে সবাই কমেন্টে জানিয়ে দাও। এই কথাটুকু আমি বলতে পারি কিনা? বলতে পারি ফাতিমা? বলতে পারি কিনা? বলো। বুঝতে পেরেছো? ভেরি গুড। ওকে। না, স্লাইড এগুলো তুলতে হবে না তোমাদেরকে খাতায়। এগুলো খাতায় তোলার দরকার নেই। এগুলো আমরা পিডিএফ আকারে তোমাদের অ্যাপসে দিয়ে দেব। তোমরা ডাউনলোড করে পড়তে পারবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা কোষ টিস্যু সম্পর্কে ক্লিয়ার হলাম। ওকে? এখন এই যে কোষের কথা আমরা বলছি, এই কোষগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, বিভিন্নভাবে। যেমন কোষগুলোকে আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে ভাগ করতে পারি, ২ প্রকার। কোষগুলোকে আমরা কাজের ভিত্তিতে ভাগ করতে পারি, প্রকৃত কোষকে ২ প্রকার। কোষগুলোকে আমরা গঠনের ভিত্তিতে ভাগ করতে পারি ২ প্রকার। বিভিন্নভাবে ভাগ করতে পারি। ঠিক আছে? আচ্ছা। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ হলো ২ প্রকার। কি, কি? একটা হলো আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ, ইংলিশে বলা হয় প্রোক্যারিওটিক সেল। আরেকটা হলো
প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। এখন প্রশ্ন হলো আদি কোষ প্রকৃত কোষ জিনিসগুলো কি? আচ্ছা, তাহলে দেখো আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ জিনিসটা কি? দেখো, যে কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস বা আবরণী বেষ্টিত অন্য কোনো অঙ্গাণু থাকে না তাকে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলে। বিষয়টা কি আমি তোমাকে খুব ইজি করে বুঝিয়ে দিই জিনিসটা। আচ্ছা, এটা বোঝার আগে তোমাকে কিছু কনসেপ্ট একটু ক্লিয়ার করতে হবে, নাহলে তুমি ওলট পালট হবে তোমার সবকিছু। আচ্ছা, তোমরা কি ডিএনএ নাম শুনেছো? ডিএনএ, কারা কারা ডিএনএ নাম শুনেছো? ডিএনএ, ডিএনএ, এই যে এরকম ডিএনএ পেঁচানো সুতার মতো, কারা কারা নাম শুনেছো ডিএনএ? শুনেছো? ভেরি গুড, ডিএনএ নাম শুনেছো তোমরা অনেকে, রাইট? আচ্ছা, তাহলে মনে করো এটা হলো ডিএনএ, মনে করো। ঠিক আছে? আচ্ছা, ডিএনএ, মনে করো এটা ডিএনএ, এটা একটা তার। আচ্ছা, আমি এই তারটাকে যদি এতটুকু জায়গায় নিয়ে আসতে চাই, আমি কি করতে পারি বলো তো? উপায়টা বলো। আমি এই তারটাকে ছোট একটা জায়গায় নিয়ে আসতে চাই, কি করব? কি করলে ইজি হবে? আমাকে কমেন্টে জানাও তো। এত বড় তারকে আমি ছোট একটু জায়গায় নিয়ে আসতে চাই, আমি কি করতে পারবো? বাইজিৎ বলছে কাটবে। কাটলে তো এই তার কেটে গেল। না কেটে আমি নিয়ে আসতে চাই, আমি কাটবো না, না কেটে আমি এতটুকু জায়গায় নিয়ে আসতে চাই, কি করতে পারি? ভেরি গুড, হাবিবুল, শাহিদিন, তৌহিদ, রাকিব, ভেরি গুড। ভাঁজ করে বা পেঁচিয়ে, নাকি? আচ্ছা, এই জিনিসটাকে আমি এখন ভাঁজ করব বা পেঁচাবো, এটা আমি যদি কোনো একটা জিনিসকে কেন্দ্র করি, ধরো এই যে এটা কলম, এই কলমকে কেন্দ্র করে আমি যদি ভাঁজ করি, তাহলে জিনিসটা সুন্দর হবে না? এই যে ভাঁজ করলাম, নাকি? তাহলে তারটাকে আমি কলমের মধ্যে ভাঁজ করলে জিনিসটা সুন্দর হবে, রাইট? এই তো কথা। তাহলে ডিএনএ যখন, এই যে এই ডিএনএ যখন হিস্টোন নামক প্রোটিনের সাথে, এটা একটা প্রোটিন, এই যে গোল, এটা হলো একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন। ডিএনএ যখন হিস্টোন নামক প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকে, তখন সেই জিনিসটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। নওশীন, ঠিক আছে? তাহলে কি বললাম? ডিএনএ যখন হিস্টোন নামক প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকবে, তখন তাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই পুরো জিনিসটার নাম ক্রোমাটিন তন্তু। তাহলে ক্রোমাটিন তন্তু ইকুয়ালটি কি লিখতে পারি আমরা? ডিএনএ প্লাস হিস্টোন নামক প্রোটিন, রাইট? এটা বলতে পারি তো? তাহলে আমি এখানে যেটা এঁকেছি, এটা কি এঁকেছি বলতো? এটা হলো ক্রোমাটিন তন্তু এঁকেছি আমি। এই জিনিসটার নাম হলো ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? আচ্ছা, এই ক্রোমাটিন তন্তুকে আমি যদি আরো বেশি পেঁচাই, এই যে এই ক্রোমাটিন তন্তু, হ্যাঁ, এই ক্রোমাটিন তন্তু, এই যে এটা তো ক্রোমাটিন তন্তু, তাই না? এই ক্রোমাটিন তন্তুকে আমি যদি আরো বেশি পেঁচিয়ে ফেলি, আরো যদি পেঁচিয়ে ফেলি, পেঁচাতে পারি তো? পারি না? আচ্ছা, তাহলে এই ক্রোমাটিন তন্তুকে আমি যদি আরো বেশি পেঁচিয়ে ফেলি, তাহলে জিনিসটা এরকম এরকম হবে না? এরকম হবে তো, রাইট? জিনিসটা এরকম হবে তো? তাহলে এটাকে আমি সুন্দর করে এখন আঁকবো। তাহলে আমি যদি ক্রোমাটিন তন্তুটাকে আরো বেশি পেঁচিয়ে ফেলি, তাহলে এরকম হবে তো? পেঁচিয়ে ফেললাম ক্রোমাটিন তন্তুকে, তখন এই জিনিসটাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম, এই জিনিসটার নামই হলো ক্রোমোজোম, ঠিক আছে? ক্লিয়ার? ওই জিনিসটার নামই হলো ক্রোমোজোম। এটা ক্লিয়ার তো? ওকে, আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে এখন আসো পরের কনসেপ্ট, সুকেন্দ্রিক কোষ। আচ্ছা, আমরা জানি যে একটা কোষ, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ? আচ্ছা, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। সুকেন্দ্রিক মানে কি? সুকেন্দ্রিক মানে সুকেন্দ্রিক, সুতে হলো সুন্দর, আর কেন্দ্রিক, কেন্দ্রিক মানে হলো কেন্দ্র।
তাহলে এটার ব্যাখ্যা দাঁড়ায় সুন্দর কেন্দ্র যার তাকে বলা হয় সুকেন্দ্রিক, তাই তো? তাহলে সুন্দর কেন্দ্র যার তাকে বলা হয় সুকেন্দ্রিক। কোষের কেন্দ্রিকা কাকে বলা হয় তোমরা কি জানো এটা? কোষের কেন্দ্রিকা কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের কেন্দ্র কাকে বলা হয় তোমরা জানো? জানো কি কাকে বলা হয় বলো তো? ভেরি গুড আয়েশা, ভেরি গুড জাওয়াদ, নাজমুস সাকিব, ভেরি গুড। নিউক্লিয়াসকে বলা হয়, তাই না? তাহলে সুন্দর নিউক্লিয়াস যার তাকে বলা হয় সুকেন্দ্রিক, তাই না? তাহলে একটা সুন্দর নিউক্লিয়াস কাকে বলে? যে নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দা থাকবে, এই যে এটার নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন, এই যে এটার নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস থাকবে, এই জিনিসটার নাম হলো নিউক্লিওলাস। ওকে, নিউক্লিওলাস থাকবে, ক্লিওলাস থাকবে। নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন জালিকা থাকবে বা ক্রোমাটিন তন্তু থাকবে, যেগুলো ক্রোমাটিন তন্তু থাকবে, ক্রোমাটিন তন্তু। এবং আমি বলেছি ক্রোমাটিন তন্তু মানে কি, তাই না? ক্রোমাটিন তন্তু মানে কি? ক্রোমাটিন তন্তু মানে হলো ডিএনএ প্লাস হিস্টোন নামক প্রোটিন, তাই নয় কি? আচ্ছা, আর কি থাকবে? নিউক্লিয়াসের ভেতরে কিছু তরল পদার্থ থাকবে, এগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। তাহলে নর্মাল একটা নিউক্লিয়াস দেখতে এরকম, এবং একটা নিউক্লিয়াসের আদর্শ নিউক্লিয়াসের 4টা অংশ থাকে: নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, আর হলো নিউক্লিওপ্লাজম থাকে। এটাকে বলা হয় একটা আদর্শ নিউক্লিয়াস বা সুন্দর নিউক্লিয়াস। এটার নাম হলো সুন্দর নিউক্লিয়াস, ঠিক আছে? বাট মনে করো এমন একটা নিউক্লিয়াস যার মধ্যে, মনে করো এমন একটা নিউক্লিয়াস, আমরা মনে করি এমন একটা নিউক্লিয়াস যার মধ্যে এটা নাই। কি নাই? নিউক্লিয়ার মেমব্রেন নাই, যার মধ্যে নিউক্লিওলাস নাই, যার মধ্যে নিউক্লিওপ্লাজম নাই। এমন একটা কোষ যে কোষের মধ্যে নিউক্লিওপ্লাজম নাই, আছে কি? ও, তারপরে হিস্টোন নাই, হিস্টোন নামক প্রোটিন নেই। তাহলে কি পড়ে আছে বলতো? তাহলে কি থাকে? শুধুমাত্র ডিএনএ থাকে। তাহলে সেই কোষটাকে বলা হয় আদি কোষ, বা সেই নিউক্লিয়াসকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস না। বুঝছো? তাহলে আদি কোষ আর প্রকৃত কোষের মেইন পার্থক্যটা বুঝছো? সুগঠিত নিউক্লিয়াস আর সুগঠিত নিউক্লিয়াস না, বুঝছো কিনা? সুগঠিত নিউক্লিয়াস মানে যে নিউক্লিয়াসের 4টা অংশই থাকবে তাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। আর যদি নিউক্লিয়াসের বাকি কোনো অংশ না থাকে, কি কি না থাকে? নিউক্লিওপ্লাজম না থাকে, নিউক্লিওলাস না থাকে, নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকে, নিউক্লিয়াসের মধ্যে যে হিস্টোন নামক প্রোটিন থাকার কথা সেটা যদি না থাকে, তাহলে থাকবেটা কি? থাকবে হলো ডিএনএ। তাহলে সেই কোষটাকে বলা হয় আদি কোষ। এই কথাটা বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষের নিউক্লিয়াসের পার্থক্যটা কোথায়, এটা বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলতো, প্রকৃত কোষ, আদি কোষে ক্রোমাটিন তন্তু থাকে, সত্য না মিথ্যা? কমেন্টে জানাও। যদি এটার উত্তর দিতে পারো তাহলে আমি বুঝবো তোমরা বুঝতে পেরেছো। আদি কোষে ক্রোমাটিন তন্তু থাকে, সত্য না মিথ্যা? আদি কোষে ক্রোমাটিন তন্তু থাকে, সত্য না মিথ্যা? অনেকে সত্য বলছো, অনেকে মিথ্যা বলছো। ক্রোমাটিন তন্তু মানে কি? ক্রোমাটিন তন্তু মানে হলো ডিএনএ এবং হিস্টোন নামক প্রোটিন। আদি কোষে হিস্টোন নামক প্রোটিন থাকে? আমি মুছে দিয়েছি, থাকে? থাকে না। হিস্টোন নামক প্রোটিন যদি না থাকে তখন থাকে কি?
ক্রোমাটিন তন্তু থেকে তুমি হিস্টোন নামক প্রোটিন সরিয়ে ফেলো, তাহলে কি হবে? ক্রোমাটিন তন্তু আর ক্রোমাটিন তন্তু নাম থাকবে? থাকবে না, সেটার নাম কি হয়ে যাবে? ডিএনএ হয়ে যাবে। নাকি তুমি ডিএনএর সাথে হিস্টোন প্রোটিনকে যুক্ত করে দাও, তখন তার নাম কি হয়ে যায়? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু থেকে তুমি হিস্টোন প্রোটিন সরিয়ে ফেলো, বাদ দিয়ে দাও, ডিলিট করে দাও, তখন তার নাম কি হয়ে যাবে? ডিএনএ হয়ে যাবে। তাহলে আমি যদি তোমাকে বলি যে আদি কোষে ক্রোমাটিন তন্তু থাকে, তাহলে এটা মিথ্যা। আমি যদি এখন তোমাকে বলি বলতো আদি কোষে ক্রোমোজোম থাকে, সত্য না মিথ্যা? আদি কোষে ক্রোমোজোম থাকে, সত্য না মিথ্যা? বলো। আদি কোষে ক্রোমোজোম থাকে, সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। নাকি ক্রোমাটিন তন্তু যদি আদি কোষে না থাকে, তাহলে যদি ক্রোমোজোম থাকার প্রশ্নই ওঠে না, রাইট? নাকি কথা কি বুঝতে পেরেছ? যেহেতু ক্রোমাটিন তন্তুই থাকে না আদি কোষে, তাহলে তো ক্রোমোজোম থাকার প্রশ্নই ওঠে না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে এটা যদি বুঝতে পারো, তাহলে আমাদের আদি কোষ প্রকৃত কোষ আমরা বুঝে ফেলেছি। তাহলে আদি কোষে আমরা বলতে পারি যে আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত না, প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। আদি কোষে একটা আদর্শ কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণু থাকার কথা, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোসোম, তারপরে ক্রোমোজোম, তোমার ক্লোরোপ্লাস্ট, যে বিভিন্ন অঙ্গাণু থাকার কথা, আদি কোষে এগুলো কিছুই থাকবে না। আদি কোষে সবকিছুই না। আদি কোষের জিনিসটাই হলো না, সবকিছুই না, সবকিছুই না। না মানেই আদি কোষ। আদি কোষ মানেই না। আদি কোষে সবই না, কিছুই থাকে না। আর প্রকৃত কোষে সবই হ্যাঁ, সবকিছুই থাকে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখন দেখো আদি কোষ এবং প্রকৃত কোষের জিনিসটা আমরা বুঝতে পারবো। তাহলে দেখো প্রকৃত কোষের বিষয়গুলো দেখো। নিউক্লিয়াস কোনো মেমব্রেন বা পর্দা দিয়ে আবৃত থাকে না, পড়েছি। নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। নিউক্লিয় বস্তু মানে কি জানো? ওই যে আমরা ডিএনএ এর কথা বললাম না, ডিএনএটা, ওই ডিএনএটাই হলো নিউক্লিয় বস্তু। তাহলে আদি কোষে মনে আছে তোমার ছবিটাই দেখো তো, আদি কোষে কোষের সাইটোপ্লাজম তো এগুলো, তাই না? এই যে এগুলো তো কোষের সাইটোপ্লাজম। তাহলে এই যে ডিএনএটা, আদি কোষে যে ডিএনএটা, এই ডিএনএটা কোথায় আছে? কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে না? ছড়িয়ে ছিটিয়ে আছে তো, সেই কথাটাই বলেছে। আচ্ছা, একটা অঙ্গাণু থাকে, সেটার নাম হলো রাইবোজোম। রাইবোজোম এমন একটা অঙ্গাণু, এই অঙ্গাণুটা আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। ঠিক আছে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকে না। আমি বলেছিলাম না সবকিছুই না। ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে। দেখেছো কথাগুলো মিলেছে? শুধুমাত্র ডিএনএ থাকে, হিস্টোন প্রোটিন থাকে না কিন্তু। কারণ ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন থাকলেই তখন তো সেটা ক্রোমাটিন তন্তু হয়ে যেত। তাহলে শুধুমাত্র ডিএনএ থাকে আদি কোষে। তাহলে এই কথাগুলো মিলছে কিনা বলো, তোমাদের বইয়ের কথা এগুলো। রাইবোজোম হলো এক ধরনের কোষীয় অঙ্গাণু, মানে কোষের ভেতরে এই অঙ্গাণুটা থাকে। আচ্ছা, তাহলে প্রাককেন্দ্রিক কোষ, আদি কোষ একই জিনিস। প্রাককেন্দ্রিক কোষ এটা আর একটা নামই হলো আদি কোষ। আদি কোষ, ঠিক আছে? ওকে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আদি কোষ কাকে বলে বা প্রাককেন্দ্রিক কোষ কাকে বলে, তখন উত্তরটা হলো এটা। যেই কোষে নিউক্লিয়াস কোনো মেমব্রেন দিয়ে আবৃত থাকে না, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকে না, ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে, সেই কোষকে বলা হয় আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ। ঠিক আছে? ওকে, তাহলে প্রকৃত কোষ কি আমরা বলেছি। দেখো কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এই দেখো সুগঠিত নিউক্লিয়াস থাকে। সুগঠিত নিউক্লিয়াস মানে কি? সুন্দর নিউক্লিয়াস। যার সুন্দর নিউক্লিয়াস কাকে বলে? যেই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের চারটা অংশই উপস্থিত থাকে তাকে বলা হয় সুন্দর নিউক্লিয়াস। তাহলে দেখো, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু আবৃত থাকে। নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু মানে কি? ওই যে ডিএনএ বা ক্রোমাটিন তন্তু। তাহলে ওই ডিএনএ বা ক্রোমাটিন তন্তুটা নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে আবৃত থাকে হলো প্রকৃত কোষের মধ্যে। ঠিক আছে? ওকে,
রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণু উপস্থিত থাকে। তাহলে আদি কোষ, প্রকৃত কোষে রাইবোজোমও থাকবে এবং রাইবোজোম সহ অন্যান্য যে অঙ্গাণু থাকার কথা, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোসোম, বিভিন্ন যে অঙ্গাণুগুলো থাকার সবকিছুই প্রকৃত কোষে থাকবে। ঠিক আছে? এবং অধিকাংশ জীবে কোষই হলো এই ধরনের কোষ, প্রকৃত কোষ। আদি কোষ মানে বোঝা যাচ্ছে এই কোষগুলো প্রথমের দিকে তৈরি হয়েছিল। ঠিক আছে? বুঝতে পেরেছ? ওকে। তাহলে সুকেন্দ্রিক কোষের বৈশিষ্ট্য কি কি? ঝিল্লি মানে পর্দা, হ্যাঁ, ঝিল্লি মানে পর্দা। আচ্ছা, তাহলে দেখো নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা দিয়ে নিউক্লিয় বস্তু আবৃত থাকে। রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে। ক্রোমোজোমে খুব ভালো করে লক্ষ্য করো, ডিএনএ, হিস্টোন, প্রোটিন এবং অন্যান্য উপাদান থাকে। তাহলে বুঝতে পেরেছো তোমার আদি কোষ এবং প্রকৃত কোষ, প্রাককেন্দ্রিক এবং সুকেন্দ্রিক কোষের পার্থক্যটা দেখো। এখানে কিন্তু ডিএনএ, প্রোটিন, হিস্টোন, এই যে হিস্টোন নামটা আছে, আদি কোষে কিন্তু হিস্টোন নামটা ছিল না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, মেইন সূক্ষ্ম পার্থক্যটা। ওকে, এখন আসো কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বা দুই ধরনের কাজের ভিত্তিতে। হ্যাঁ, একটা হলো দেহকোষ এবং আরেকটা হলো জনন কোষ। আমি যখন ক্লাসটা শুরু করেছিলাম আমি দেহকোষের কথা বলেছিলাম। তাহলে দেহকোষের বৈশিষ্ট্যটা কি? দেখো, দেহকোষের বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো। বহুকোষী জীবের দেহ গঠন করে, আমি বলেছি। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়, এটা পরে বলছি। বিভিন্ন তন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশগ্রহণ করে। আমি ক্লাস যখন শুরু করেছি তখন কিন্তু এই কথাগুলো বলেছিলাম। দেহকোষ কি তৈরি করে? দেহ তৈরি করে, অঙ্গ তৈরি করে, তন্ত্র তৈরি করে, টিস্যু বা কলা তৈরি করে। ঠিক আছে, বলেছিলাম। ওকে, আচ্ছা, তোমরা একটা প্রশ্ন অনেকেই করছো, হিস্টোন প্রোটিন কি? আচ্ছা, প্রোটিন এটা একটা পদার্থ, এবং এই প্রোটিনের মধ্যে এক ধরনের প্রোটিন রয়েছে, যেই প্রোটিনের নাম হলো হিস্টোন। এটা এক ধরনের প্রোটিনের নাম। বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে, এর মধ্যে এক ধরনের প্রোটিনের নাম হলো হিস্টোন। ঠিক আছে, ওকে। তাহলে দেহকোষ কি করে? আমাদের দেহ গঠন করে। তার মানে দেখো, তোমার শরীরে যা কিছু আছে সবকিছুই গঠন করে কোন কোষ? দেহকোষ। ঠিক আছে, তোমার শরীরে যা কিছু আছে সবকিছুই গঠন করে হলো এই দেহকোষ। এবং দেহকোষের আরেকটা বৈশিষ্ট্য হলো, দেখো, যে এরা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মনে করো এটা একটা কোষ, মনে করো এটা একটা কোষ। ওকে, এটা একটা কোষ। এই কোষ, এখানে মনে করো 46টা ক্রোমোজোম আছে এই কোষে। হ্যাঁ, এই কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে প্রথমে, সেখানেও 46টা ক্রোমোজোম থাকবে। আবার এখান থেকে আবার দুইটা তৈরি হবে, আবার এখান থেকে আবার দুইটা তৈরি হবে। এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকবে। 46 মানে হলো 46টা ক্রোমোজোম। এভাবে করে কোষের সংখ্যা বাড়তে থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা থেকে দেখো দুইটা দুইটা করে তৈরি হচ্ছে। দেখো, 46 মানে 46টা ক্রোমোজোম। আচ্ছা দেখো তো, এখানে ছিল একটা কোষ, এখান থেকে আলটিমেটলি কতগুলো কোষ তৈরি হলো? 1 2 3 4 5 6 7 8টা কোষ তৈরি হলো, তাই না? 8টা কোষ তৈরি হলো। তাহলে একটা কোষ থেকে আমি যদি 8টা কোষ পাই, তাহলে আমি বলতে পারি কি কোষ বিভাজিত হয়েছে, কোষ ভাগ হয়ে গিয়েছে, রাইট? এবং দেখো, এই কোষে যে নিউক্লিয়াস সংখ্যা কয়টা ছিল? 46টা। আর যেই কোষগুলো তৈরি হয়েছে সেই কোষগুলোতেও কয়টা নিউক্লিয়াস আছে? প্রত্যেকটা কোষের মধ্যে, সরি নিউক্লিয়াস তো না, ক্রোমোজোম সংখ্যা। প্রত্যেকটা কোষের মধ্যে ক্রোমোজোম আছে 46টি। যদি হয়, তাহলে এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা হলো, যে কোষে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে,
মাতৃকোষের কোষগুলো দেখতে এবং অপত্য কোষের কোষগুলো দেখতে একই রকম, সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দেহ কোষগুলো এই মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে থাকে। ঠিক আছে? তাহলে এই কথাটা মনে রাখবে যে দেহ কোষগুলো মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে থাকে। মাইটোসিস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 46টা কেন? এটা আমি একটা এক্সাম্পল দিলাম। যেমন মানুষের প্রত্যেকটা কোষের মধ্যে 46টা ক্রোমোজোম রয়েছে। একেকটা প্রাণীতে এই ক্রোমোজোম সংখ্যা একেক রকম। কোনো প্রাণীতে ক্রোমোজোম থাকে 40টা, কোনো প্রাণীতে থাকে 20টা, কোনো প্রাণীতে থাকে 25টা। একেকটা প্রাণীতে ক্রোমোজোম সংখ্যা একেক রকম থাকে। ঠিক আছে? ওকে। এরপর আসো জনন কোষ। তাহলে দেহকোষ আমরা পড়লাম, আমাদের শরীরে যা আছে সবই হলো দেহকোষ। এখন কথা হলো জনন কোষ। দেখো, ডিপ্লয়েড জীবের জননাঙ্গে উৎপন্ন হ্যাপ্লয়েড কোষ মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষে বিভাজিত হয়। অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা। আচ্ছা, জিনিসগুলো খুবই কঠিন ভাষা, আমি তোমাকে একটু ইজি করে বলি। হ্যাঁ, আচ্ছা, মনে করো এটা একটা কোষ। এটা একটা কোষ, এখানে 46টি ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হলো এবং কোষটা দেখতে একই রকম, গোল গোল, দুইটাই একই রকম গোল গোল দেখতে। হ্যাঁ, কিন্তু এই যে কোষগুলো তৈরি হলো, এখানে ক্রোমোজোম সংখ্যা হলো 23টা করে, এখানেও 23টা, এখানেও 23টা। তাহলে বলো তো, এই যে এই কোষ থেকে এই কোষ যে তৈরি হলো, এখানে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পেয়েছে নাকি কমে গিয়েছে? এটার নাম হলো মাতৃকোষ। এটার নাম হলো মাতৃকোষ। তাহলে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা, আর এই কোষগুলোর নাম হলো অপত্য কোষ। তাহলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পেয়েছে নাকি কমে গিয়েছে বলো তো? আজান, খন্দকার, আরিয়াস, ভেরি গুড, রিফাত, নন্দিনী, মুন্তাকিম। কমে গিয়েছে না? কতটুকু কমে গিয়েছে? অর্ধেক কমে গিয়েছে, রাইট? তাই না কান্তা? ওকে। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যতটুকু থাকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেই ধরনের কোষ বিভাজনকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। মিওসিস, এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, এভাবে করে 23টা হয়। ওকে। ছেলেদের একটা অঙ্গ থাকে, অঙ্গটার নাম হলো শুক্রাশয়। তোমরা বড় হলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার বুঝবা। হ্যাঁ, শুক্রাশয়, এই অঙ্গটা ছেলেদের থাকে, এই শুক্রাশয় অঙ্গটা ছেলেদের থাকে। মেয়েদের একটা অঙ্গ থাকে, পেটের ভিতরে থাকে, সেটার নাম হলো ডিম্বাশয়। ডিম্বাশয়। ঠিক আছে? ওকে। আচ্ছা, শুক্রাশয়ের মধ্যে 46টা, শুক্রাশয়ে প্রত্যেকটা কোষের মধ্যে 46টা করে ক্রোমোজোম থাকে। ঠিক আছে? শুক্রাশয়ের প্রত্যেকটা কোষে 46টা করে ক্রোমোজোম থাকে। বুঝতে পেরেছ? এখন এই শুক্রাশয় থেকে যে কোষ তৈরি হয়, সেই কোষগুলোতে 23টা করে ক্রোমোজোম থাকে। তাহলে বলো তো, এই কোষ বিভাজন প্রক্রিয়া কি ধরনের? মাইটোসিস নাকি মিওসিস? এটা কি ধরনের কোষ বিভাজন, মাইটোসিস না মিওসিস? মাইটোসিস না মিওসিস? মিওসিস, রাইট? আচ্ছা, তাহলে শুক্রাশয় থেকে এই যে আমরা কোষ পেলাম, এই কোষগুলোকে বলা হয়, ছেলেদের ক্ষেত্রে এই কোষগুলোর নাম হলো শুক্রাণু। ছেলেদের ক্ষেত্রে এই কোষগুলোর নাম হলো শুক্রাণু। ঠিক আছে? ওকে। মেয়েদের ক্ষেত্রে এই যে ডিম্বাশয়ের কথা বললাম,
ডিম্বাশয়ে 46টা ক্রোমোজোম থাকে প্রত্যেকটা কোষের মধ্যে। এই 46টা ক্রোমোজোম থেকে ডিম্বাশয় থেকেও কিছু কোষ তৈরি হয়। এই কোষগুলোর মধ্যে 23টা করে ক্রোমোজোম থাকে। তাহলে এই যে কোষগুলো তৈরি হলো, এই কোষগুলোকে বলা হয় ডিম্বাণু। এই কোষগুলোর নাম হলো ডিম্বাণু। ডিম্বাণু। এবং তোমরা মনে রাখবে, শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু প্লাস ডিম্বাণু, এগুলোকে একত্রে বলা হয়, এটাকে একসাথে কমন টার্মে এটাকে ডাকা হয় একটা নামে। এটার নাম হলো জনন কোষ। জনন কোষ। এই জিনিসটা বুঝছো কিনা সবাই আমাকে কমেন্টে জানাও। শুক্রাণু এবং ডিম্বাণুকেই বলা হয় জনন কোষ। যেমন শুক্রাণু এক ধরনের জনন কোষ, ডিম্বাণু এক ধরনের জনন কোষ। ঠিক আছে? শুক্রাণু এক ধরনের জনন কোষ, ডিম্বাণু এক ধরনের জনন কোষ। বুঝতে পেরেছ? এবং ইংলিশে এই জনন কোষকে ইংলিশে বলা হয় গ্যামেট। এই জিনিসগুলো ক্লিয়ার কিনা? কারণ তোমাদের দেখবে বইয়ের মধ্যে এই কথাগুলোই লেখা আছে। গ্যামেট, জনন কোষ, জননাঙ্গ, শুক্রাশয়, এই টাইপের কথাগুলো লেখা আছে। সো এগুলো তোমাকে ক্লিয়ারলি আইডিয়া রাখতে হবে। তাহলে যাহাই জনন কোষ তাহাই গ্যামেট, তাহাই শুক্রাণু, তাহাই ডিম্বাণু, একই জিনিস। সবাই ক্লিয়ার কিনা? এই জিনিসটা ক্লিয়ার কিনা তোমরা বলো। তোমরা সবাই কি ক্লিয়ার? বলো। সবাই কি ক্লিয়ার? একজন জিজ্ঞেস করেছে, জননাঙ্গ কি মিওসিস প্রক্রিয়া তৈরি হয়? না, জননাঙ্গ তৈরি করাই থাকে। আল্লাহ পাক আমাদের তৈরি করে দিয়েছে। জননাঙ্গ থেকে যে কোষগুলো তৈরি হয় সেই কোষগুলোকে বলা হয় জনন কোষ। সবাইকে বুঝতে পেরেছো? যেমন আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি, বলো তো ছেলেদের জননাঙ্গের নাম কি? সেটা হলো শুক্রাশয়। তাহলে শুক্রাশয় হলো ছেলেদের মূল জননাঙ্গ, মুখ্য জননাঙ্গ বলা হয়, মুখ্য জননাঙ্গ। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো মেয়েদের মুখ্য জননাঙ্গের নাম কি? সেটা হলো ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয় হলো মেয়েদের মুখ্য জননাঙ্গ। মুখ্য মানে প্রধান, মুখ্য জননাঙ্গ। কেন জননাঙ্গ বলা হয়? কারণ এই জননাঙ্গ থেকে জনন কোষ তৈরি হয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে। এখন এই যে শুক্রাণু, ছেলেদের শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু, এই দুইটা যদি কখনো একত্রিত হয়, যদি কখনো একসাথে মিলিত হয়, যদি একত্রিত হয়, তাহলে এই দুইটা মিলিত হয়ে একত্রিত হয়ে নতুন এক ধরনের কোষ তৈরি করে, নতুন এক ধরনের জিনিস তৈরি করে। এই নতুন কোষটাকে বলা হয় জাইগোট। এই কোষটাকে বলা হয় জাইগোট। ঠিক আছে? তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নতুন যে কোষ তৈরি করে সেই কোষের নাম কি? সেই কোষের নামই হলো জাইগোট। যেমন মানুষের ক্ষেত্রে ছেলেদের প্রত্যেকটা শুক্রাণুর মধ্যে 23টা করে ক্রোমোজোম থাকে। মেয়েদের প্রত্যেকটা ডিম্বাণুর মধ্যে 23টা করে ক্রোমোজোম থাকে। তার মানে আমি লিখতে পারি এখানে শুক্রাণুর নিচে আমি লিখতে পারি 23, ডিম্বাণুর নিচেও আমি লিখতে পারি 23, নাকি? 23টা করে ক্রোমোজোম থাকে। আচ্ছা, তাহলে বলো তো একটা মানুষের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে, এদের ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু যদি মিলিত হয়, মিলিত হওয়ার ফলে যেই জাইগোটটা তৈরি হবে, এই জাইগোটের মধ্যে টোটাল কয়টা ক্রোমোজোম থাকবে? বলো তো টোটাল কয়টা ক্রোমোজোম থাকবে? বাইজিৎ, ভেরি গুড, ভেরি গুড, 46টা, রাইট? ওকে, তাহলে টোটাল থাকবে 46টা ক্রোমোজোম, নাকি?
এবং একটা জিনিস দেখো তো, এই যে ছেলেদের মধ্যে যে শুক্রাণুটা, ছেলের শুক্রাণুতে যে ক্রোমোজোমটা রয়েছে, এই ক্রোমোজোমের এই যে ক্রোমোজোম 23টা ক্রোমোজোম, মনে করো এর মধ্যে এটা একটা ক্রোমোজোম, মনে করো এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, এই যে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ। ডিম্বাণুর মধ্যে যে 23টা ক্রোমোজোম রয়েছে, এর মধ্যে এটা আর একটা ক্রোমোজোম, ডিম্বাণুর ক্রোমোজোম। এটা হলো ডিম্বাণুর ক্রোমোজোম। তাহলে এটা হলো শুক্রাণুর ক্রোমোজোম, সরি, গোলাপি কালারটা হলো শুক্রাণুর ক্রোমোজোম, এই যে গোলাপি কালারটা শুক্রাণুর ক্রোমোজোম, আর এই কালারটা হলো ডিম্বাণুর ক্রোমোজোম, নাকি নাকি এভাবে করে টোটাল শুক্রাণুর ক্রোমোজোম থাকবে 23টা, জাইগোটের মধ্যে ডিম্বাণুর ক্রোমোজোম থাকবে 23টা, এবং এগুলো কি জোড়ায় জোড়ায় থাকবে না, এই যে জোড়ায় জোড়ায় দেখো, শুক্রাণুর ক্রোমোজোম ডিম্বাণুর ক্রোমোজোম, শুক্রাণুর ক্রোমোজোম ডিম্বাণুর ক্রোমোজোম, শুক্রাণুর ক্রোমোজোম ডিম্বাণুর ক্রোমোজোম, এভাবে জোড়ায় জোড়ায় কয়টা থাকবে? 23 জোড়া থাকবে মানুষের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে বুঝতে পেরেছো? তাহলে বলো তো, এই যে জাইগোট, এই জাইগোট থেকে কিন্তু মানুষ তৈরি হয় পরবর্তীতে, এই জাইগোট থেকেই পরবর্তীতে মানুষ তৈরি হয়। তাহলে বলো তো, এই যে যে মানুষটা তৈরি হলো, এই মানুষের প্রত্যেকটা কোষের মধ্যে কয়টা ক্রোমোজোম থাকবে? 46টা ক্রোমোজোম থাকবে, এবং জোড়ায় জোড়ায় থাকবে। এবং এই যে যে 46টা ক্রোমোজোম রয়েছে, এর মধ্যে 23টা ক্রোমোজোম থাকবে বাবার ক্রোমোজোম বা শুক্রাণুর ক্রোমোজোম, আর 23টা ক্রোমোজোম থাকবে হলো ডিম্বাণুর ক্রোমোজোম। তাহলে দুই ধরনের ক্রোমোজোম থাকছে, রাইট? শুক্রাণুর ক্রোমোজোমও থাকছে, ডিম্বাণুর ক্রোমোজোমও থাকছে। তাহলে এই যে এই ধরনের জীব, এই ধরনের জীবকেই বলা হয় ডিপ্লয়েড জীব। ডিপ্লয়েড জীব, এই ধরনের জীবকে বলা হয় ডিপ্লয়েড জীব। ডিপ্লয়েড। তাহলে যেসব জীবের প্রত্যেকটা কোষে দুই ধরনের ক্রোমোজোম থাকে, সেই ধরনের জীবকে বলা হয় ডিপ্লয়েড জীব। বুঝতে পেরেছ? যেমন আমি তোমাকে যদি বলি, ধরো শুক্রাণু, এটা একটা অঙ্গ বা একটা কোষ। শুক্রাণুর মধ্যে 23টা ক্রোমোজোম আছে। এই 23টা ক্রোমোজোম শুক্রাণুরই ক্রোমোজোম, এখানে আর অন্য কোনো ক্রোমোজোম নাই। তাহলে শুক্রাণু কি ডিপ্লয়েড বলতে পারি আমরা? বলতে পারবো? বলো তো, তোমার কমন সেন্স কি বলে? শুক্রাণু কি আমরা ডিপ্লয়েড বলতে পারবো? বলো তো, কমন সেন্স কি বলে? শুক্রাণু কি আমি ডিপ্লয়েড বলতে পারবো? আরিয়া, পারবো না। ডিম্বাণুর মধ্যে 23টা ক্রোমোজোম রয়েছে। এই ডিম্বাণুর ক্রোমোজোম ডিম্বাণুরই ক্রোমোজোম। তাহলে ডিম্বাণুর ক্রোমোজোমকে কি আমি ডিপ্লয়েড বলতে পারবো? এখানে কি দুই ধরনের ক্রোমোজোম আছে? এখানে ডিম্বাণুরই ক্রোমোজোম আছে 23টা। পারবো না। তাহলে এগুলোকে আমরা বলি তখন হ্যাপ্লয়েড। তাহলে এগুলোকে বলি আমরা হ্যাপ্লয়েড। তাহলে শুক্রাণু এটাও হলো হ্যাপ্লয়েড, ডিম্বাণু এটাও হলো হ্যাপ্লয়েড। তোমাদের বইয়ে দেখবে লেখা থাকে হ্যাপ্লয়েড মানে এক প্রস্থ ক্রোমোজোম। এক প্রস্থ মানে এক টাইপের ক্রোমোজোম, আর ডিপ্লয়েড মানে দুই টাইপের ক্রোমোজোম, দুই ধরনের ক্রোমোজোম। তাহলে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, জাইগোট, জনন কোষ, গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু, এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা সবাই আমাকে খুবই দ্রুত কমেন্টে জানিয়ে দাও, কারণ এগুলো খুবই কনফিউশন তৈরি করে। তাহলে হ্যাপ্লয়েড মানে কি? এক ধরনের ক্রোমোজোম যার মধ্যে থাকবে, সেটা হলো হ্যাপ্লয়েড। তাহলে বলতো, মানুষ কি ধরনের জীব? হ্যাপ্লয়েড জীব না ডিপ্লয়েড জীব? মানুষের প্রত্যেকটা কোষের মধ্যে শুধু কি এক ধরনের ক্রোমোজোম থাকে, নাকি দুই ধরনের ক্রোমোজোম থাকে? বলো। তাহলে মানুষ ডিপ্লয়েড জীব। তার মানে তোমার একটা কোষ, এই কোষের ভেতরে 46টা ক্রোমোজোম থাকে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা ক্রোমোজোম আসছে তোমার বাবার কাছ থেকে, 23টা ক্রোমোজোম আসছে তোমার মায়ের কাছ থেকে, 23টা ক্রোমোজোম আসছে তোমার বাবার শুক্রাণু থেকে, 23টা ক্রোমোজোম আসছে তোমার মায়ের ডিম্বাণু থেকে। বুঝতে পেরেছ? ওকে। এবং দেখো, এই যে তোমার বাবার শুক্রাণুর 23টা ক্রোমোজোম এবং তোমার মায়ের ডিম্বাণুর 23টা ক্রোমোজোম, এই 23 যোগ 23 সমান 46, এখান থেকে তুমি মানুষ পৃথিবীতে আসছো। তার মানে আমি যদি তোমার বাবা এবং মাকে একসাথে করে দেই, তাহলে তোমাকে পাবো।
আবার আমি যদি তোমাকে ভেঙে চুরমার করে দেই, তোমার বাবা মাকে পাবো। বুঝছো কথাটা? তার মানে তুমি কি? তুমি হলে তোমার বাবা মার প্রতিচ্ছবি, আর কিছুই না। তুমি আলাদা কোনো কিছু না। তুমি তুমি তোমার বাবা, তুমি তোমার মা। তোমার মধ্যেই তোমার বাবা মা আছে। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার বাবা মা আছে। বুঝতে পেরেছো? না বুঝো নাই? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, প্রত্যেকটা কোষের মধ্যে তোমার বাবা মা আছে। তুমি তোমার বাবা মাকে ক্যারি করো। এজন্যই তোমার মা যখন তোমাকে দেখে, তুমি যখন তোমার মায়ের সামনে খাওয়া দাওয়া করো, তোমার মা তখন বলে, তুই খেলেই আমার পেট ভরে যায়, তোকে দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়, তোর হাসি মুখ দেখলেই আমার সব কষ্ট আমি ভুলে যাই। কেন? দুইজন তো আলাদা দেহ, রাইট? কিন্তু কেন এটা হয়? কারণ তোমার বাবা মা আলাদা কিছু না, তোমার মধ্যেই তোমার বাবা মা বসবাস করে। তোমাকে আমি ভেঙে দিলেই তোমার বাবা মাকে আমি পেয়ে যাব। আবার তোমার বাবা মাকে আমি জোড়া লাগলে তোমাকে আমি পেয়ে যাব। বুঝতে পেরেছো? সো একটু চিন্তা করো জিনিসগুলো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন এগুলো এখন ধরতে পারবো। দেখো এখন আমি তোমাকে মিলিয়ে দিই, তোমার কথাগুলো বইয়ের কথার সাথে মিলিয়ে দিই। তাহলে ডিপ্লয়েড জীবের জননাঙ্গে উৎপন্ন হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ মানে হলো ওই যে জনন কোষগুলো। এখন তুমি সব কথা মিলাতে পারবে। আচ্ছা, মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। পুং ও স্ত্রী জনন কোষ মিলে জীবদেহ গঠন হয়। পুং এবং স্ত্রী জনন কোষ মানে কি? পুং জনন কোষ মানে হলো শুক্রাণু, আর স্ত্রী জনন কোষ মানে হলো ডিম্বাণু। ঠিক আছে? পুং এবং স্ত্রী জনন কোষ মিলে সৃষ্ট কোষই হলো জাইগোট, মানে শুক্রাণু। পুং জনন কোষ মানেই তো শুক্রাণু, আর স্ত্রী জনন কোষ মানেই হলো ডিম্বাণু। আর আমি একটু আগে দেখিয়েছি, শুক্রাণু এবং ডিম্বাণু যদি মিলিত হয়, মিলিত হলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হয় জাইগোট। আর এই জাইগোট থেকে কি তৈরি হয়? মানুষ তৈরি হয়, বা যে কোনো প্রাণী তৈরি হয়। এই কথাগুলো এখন ক্লিয়ার কিনা বলো? সবাই বলো খুবই দ্রুত। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? রোদেলা? ভ্রূণ আর জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ হয় পরবর্তীতে। হ্যাঁ, মানুষ তো জাইগোট থেকে হঠাৎ করে একটা মানুষ তৈরি হয় না। একটা জাইগোট মানে কি? জাইগোট মানে ছোট্ট একটা মাংসপিণ্ড, ফুটবলের মতো গোল একটা মাংসপিণ্ড। সেই মাংসপিণ্ড পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে একটা মানুষ তৈরি হয়। ঠিক আছে? তার মানে জাইগোটের পরবর্তী পর্যায়টাই হলো ভ্রূণ। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো, গঠনভিত্তিক প্রকৃত কোষ দুই প্রকার, একটা হলো উদ্ভিদ কোষ, একটা হলো প্রাণী কোষ। তোমরা জানো জীবকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী। তাহলে উদ্ভিদের যে কোষগুলো তাকে বলা হয় উদ্ভিদ কোষ, প্রাণীর যে কোষ তাকে বলা হয় প্রাণী কোষ। এখন উদ্ভিদ এবং প্রাণী কোষ আমরা কিভাবে বুঝবো? কিছু পার্থক্য আছে। ঠিক আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কিছু পার্থক্য আছে। যেমন একটা হলো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে, এটা হলো উদ্ভিদ, এই যে এটা হলো উদ্ভিদ কোষ। হ্যাঁ, তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে, কোষ প্রাচীর থাকবে, এবং এই কোষ প্রাচীর থাকার কারণেই উদ্ভিদ শক্ত। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এই জন্য প্রাণীর দেহগুলো নরম হয়। তোমার হাত, তোমার পা একটু নরম নরম না? হাত পা নরম নরম তো? গাছের মতো কি শক্ত? না। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে দেখে উদ্ভিদ কোষ বা উদ্ভিদ শক্ত। যেমন তোমার যদি কোষ প্রাচীর থাকতো, প্রাণী কোষে যদি কোষ প্রাচীর থাকতো, তাহলে কি হতো? তুমি তোমার হাত এভাবে বাঁকাতে পারতে? হাত পা বাঁকাতে পারতে? বলো তো, পারতে না। হাঁটাচলা করতে পারতে? পারতে না। তখন গাছের মতো থাকতে তুমি। বুঝতে পেরেছো? এই জন্য প্রাণী কোষে কোষ প্রাচীর নাই, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে। এবং আরেকটা কারণ আছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেওয়ার কারণ আছে। কারণ হলো উদ্ভিদ চলাচল করতে পারে না। তো যেহেতু উদ্ভিদ চলাচল করতে পারে না, তাহলে সে তো অসহায় একটা, মানে কি বলবো, জীব। তাহলে এই অসহায় জীবকে তুমি তো মানুষ বা তুমি তো প্রাণী, তুমি কি নির্যাতন করবা না? এটা তো তোমার স্বভাবজাত ধর্ম। তাহলে তুমি এই যে উদ্ভিদকে যে নির্যাতন করবা, তাকে যে তুমি ডিস্টার্ব করবা, এখান থেকে নিজেকে রক্ষা করে। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কেন থাকে? কারণ উদ্ভিদ চলাচল করতে পারে না। কোনো প্রাণী উদ্ভিদকে আক্রমণ করলে উদ্ভিদ দৌড় দিতে পারে না। এই জন্য উদ্ভিদ কোষের চারপাশে একটা এক্সট্রা আবরণ থাকে, সেটার নাম হলো কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে থাকে না। ঠিক আছে? তাহলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না।
উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, কোষ গহ্বর। এটা উদ্ভিদ কোষে থাকে বাট প্রাণী কোষে থাকে না। ঠিক আছে? উদ্ভিদ কোষে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে। এবং তোমরা জানো ক্লোরোফিল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান। আর তোমরা এটাও জানো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে খাদ্য তৈরি হয়। উদ্ভিদ চলাচল করতে পারে না, উদ্ভিদ খাবার কিভাবে সংগ্রহ করবে? এই জন্যই উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ খাদ্য তৈরি করে, এই খাবার গ্রহণ করে উদ্ভিদ বেঁচে থাকে। আর মানুষ বা যে কোনো প্রাণী যেহেতু চলাচল করতে পারে, এই জন্য মানুষ বা যে কোনো প্রাণীর মধ্যে কোনো ক্লোরোফিল থাকবে না বা ক্লোরোপ্লাস্ট থাকে না, এবং ক্লোরোপ্লাস্ট থাকে না দেখেই এই প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে? তাহলে এগুলো হলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মেইন পার্থক্য। ঠিক আছে? ওকে। তাহলে দেখো এখন কোষ প্রাচীর, আমরা অলরেডি বলেছি কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। অনন্য বৈশিষ্ট্য মানে কি? এই বৈশিষ্ট্য শুধু উদ্ভিদেরই থাকে, প্রাণী থাকে না। ঠিক আছে? ওকে। প্রাণী কোষে থাকে না কোষ প্রাচীর, যেটা আমরা অলরেডি বলেছি। আচ্ছা, আলামিন একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, কোষ গহ্বরে কি পানি থাকে? কোষ গহ্বরের মধ্যে বর্জ্য পদার্থ থাকে। বর্জ্য পদার্থ মানে কি? যেমন আমরা পায়খানা প্রস্রাব করি না, আমরা তো পায়খানা প্রস্রাব করার রাস্তা আছে আমাদের। কারণ উদ্ভিদের যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, সেগুলো উদ্ভিদ কিভাবে সেগুলো বের করে দিবে? সেগুলো উদ্ভিদ জমা রাখে। কোথায় জমা রাখে? এই কোষ গহ্বরের মধ্যে জমা রাখে। আচ্ছা, প্রাণী কোষে কি কোষ গহ্বর থাকে কিনা একজন জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ জুবাইর জিজ্ঞেস করেছে। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও কোষ গহ্বরের আকৃতিটা থাকে ছোট ছোট, বা উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা বড় থাকে। এখন আসলে কোষ প্রাচীরের গঠন, রাসায়নিক গঠন আছে আর হলো ভৌত গঠন আছে। আমরা প্রথমে ভৌত গঠনের দিকে লক্ষ্য করি। ছবিটা ভালো করে লক্ষ্য করো। ছবিটা মনে করো এটা একটা কোষ, উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ। ঠিক আছে? দুইটা উদ্ভিদ কোষ আঁকলাম। দুই উদ্ভিদ কোষের মাঝখানে, হ্যাঁ, মাঝখানে একবারে একটা উপাদান থাকে, এটা হলো পেকটিন। এই উপাদানটার নাম হলো পেকটিন। এই পেকটিন নামক উপাদান জমা হয়ে এরকম একটা লম্বা অংশ তৈরি করে, একটা পর্দার মতো অংশ তৈরি করে। এই পর্দার মতো অংশটাকে বলা হয় মধ্য পর্দা। মধ্য পর্দা। তাহলে মধ্য পর্দা কি দিয়ে তৈরি? আমি বলতে পারি মধ্য পর্দা পেকটিন দিয়ে তৈরি। পেকটিন দিয়ে তৈরি। পেকটিন দিয়ে তৈরি। ঠিক আছে? আচ্ছা, এখন এই মধ্য পর্দার উপরে সেলুলোজ নামক উপাদান জমা হয়। তাহলে কি বললাম? এই মধ্য পর্দার উপরে কি উপাদান জমা হয়? সেলুলোজ নামক উপাদান জমা হয়। সেলুলোজ নামক উপাদান, এই যে এই নীল কালারের যে উপাদানগুলো আমি আঁকলাম, এগুলো হলো উপাদানটার নাম কি? সেলুলোজ। তাহলে সেলুলোজ নামক উপাদান কোথায় জমা হচ্ছে? মধ্য পর্দার উপরে জমা হচ্ছে। এই যে সেলুলোজ নামক উপাদান জমা হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে মধ্য পর্দার উপরে সেলুলোজ নামক উপাদান জমা হয়ে যে পর্দাটা তৈরি করলো, যে জিনিসটা তৈরি করলো, এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এই জিনিসটার নাম হলো প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, নাকি? হেমিসেলুলোজ, এগুলো হলো উপাদান। সেলুলোজ, এগুলো হলো উপাদান, পদার্থ, বিভিন্ন রকমের পদার্থ। ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রাথমিক প্রাচীরের উপরে আরো কিছু পদার্থ জমা হয়। এই প্রাথমিক প্রাচীরের উপরে আরো কিছু পদার্থ জমা হয়। এই যে হলুদ কালারে যে দেখতে পাচ্ছ, এই পদার্থগুলো জমা হয় কার উপরে? প্রাথমিক প্রাচীরের উপরে। এই পদার্থগুলোর নাম হলো লিগনিন এবং সুবেরিন। তাহলে এই পদার্থগুলোর নাম হলো লিগনিন, সুবেরিন। হ্যাঁ, এবং এই যে নতুন পর্দাটা তৈরি হলো প্রাথমিক প্রাচীরের উপরে, এই পর্দাটার নাম হলো গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর। তাহলে গৌণ প্রাচীরে কি থাকে? লিগনিন প্লাস সুবেরিন। এগুলো সব পদার্থ, বিভিন্ন রকমের পদার্থ। সুবেরিন। তাহলে লিগনিন এবং সুবেরিন নামক পদার্থ জমা হয়ে
কার উপরে জমা হয়? প্রাথমিক প্রাচীরের উপরে জমা হয়ে গৌণ প্রাচীর তৈরি করে। ঠিক আছে? এখন প্রশ্ন হলো, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। এই যে এটাও একটা কোষ, এটাও একটা কোষ, তাহলে কোষের কাছাকাছি কোন প্রাচীরটা থাকে? মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর নাকি গৌণ প্রাচীর? সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। দুই কোষের কাছাকাছি কোন পদার্থটা থাকে? বলো তো, কোন পদার্থটা থাকে? বাইজিৎ, ভেরি গুড। তিমন, তানভীর, রিফাত, ভেরি গুড। গৌণ প্রাচীর থাকে, তাই না? তাহলে কোষের কাছাকাছি থাকে গৌণ প্রাচীর, আর সবচেয়ে দূরে থাকে হলো মধ্যপর্দা। আমরা বুঝতে পারলাম এই কথাটা, হ্যাঁ? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে এই কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, বিভিন্ন রকমের ধরো সাইটোপ্লাজম থাকে, এই কোষেও সাইটোপ্লাজম আছে অবশ্যই, রাইট? এই কোষের সাইটোপ্লাজম আর এই কোষের সাইটোপ্লাজম বা এই কোষের বিভিন্ন রকমের উপাদান এই কোষের কাছে যেতে পারে, আবার এই কোষের বিভিন্ন উপাদান, সাইটোপ্লাজমের যে উপাদানগুলো থাকে, এরাও এই কোষের কাছে আসতে পারে। এই যাওয়া আসার জন্য এদের মাঝে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নল থাকে। এগুলোর মাঝখানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নল থাকে, এই যে নল, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নল থাকে, বুঝছো? এই সূক্ষ্ম সূক্ষ্ম নলের ভেতর দিয়ে এখান থেকে সাইটোপ্লাজম থেকে কিছু পদার্থ বা সাইটোপ্লাজমীয় বিভিন্ন পদার্থ এই কোষে আসতে পারে, এবং এই কোষের কিছু পদার্থ এই কোষেও যেতে পারে। তাহলে এই যে যে সূক্ষ্ম নল, এই নলগুলোর নাম হলো প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা। তাহলে প্লাজমোডেসমাটার কাজ কি? এই প্লাজমোডেসমাটার মাধ্যমে এক কোষের সাইটোপ্লাজম বা বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু আর এক কোষে যেতে পারে। ঠিক আছে? আমাকে একজন জিজ্ঞেস করেছে ভৌত গঠন এবং রাসায়নিক গঠনের পার্থক্যটা কি? ভৌত মানে বাইরের দিক। যেমন আমি যদি বলি তোমার ভৌত গঠন কি, তোমার ভৌত গঠন হলো তোমার দুইটা চোখ আছে, তোমার একটা নাক, দুইটা কান, দুইটা হাত, দুইটা পা, অনেকগুলো চুল। ঠিক আছে? এটা হলো তোমার ভৌত গঠন, মানে তুমি দেখতে কেমন বাইরে থেকে। আর তোমার রাসায়নিক গঠন কি? তোমার রাসায়নিক গঠন হলো তোমার শরীরের ভেতরে মাংস রয়েছে, তোমার শরীরের ভেতরে হাড্ডি রয়েছে, তোমার শরীরের ভিতরে রক্ত রয়েছে, এগুলো হলো তোমার রাসায়নিক গঠন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভৌত গঠন হলো এর মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, এগুলো বাইরে থেকে দেখা যায়, এগুলো দিয়ে তৈরি। কিন্তু এই প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দা, গৌণ প্রাচীর, এগুলো আবার কি দিয়ে তৈরি? এগুলো হলো পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, এগুলো দিয়ে তৈরি। বুঝতে পেরেছো সবাই? বলো, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? প্রত্যেকটি কোষ কি একে অপরের সাথে যুক্ত? ইয়েস, এভাবে যুক্ত, সরাসরি যুক্ত না, এই যে এই প্লাজমোডেসমাটার মাধ্যমে যুক্ত থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, ও আরেকটা জিনিস দেখো, এই যে তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে আমরা যে এই ছবিটা আঁকলাম, এই মাঝখানে যে অংশটা, এই ছবিটা আমি আরেকবার আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে একই ছবি, হ্যাঁ, এটা হলো মধ্যপর্দা, এটা হলো প্রাথমিক প্রাচীর, তাই তো, আর এটা হলো গৌণ প্রাচীর, তাই না? এই যে গৌণ প্রাচীর। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, এই যে এই মাঝখানে জায়গাটা, এই যে এখানে তোমরা যে মাঝখানে একটা জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাতে এই জায়গাতে এই জায়গার মধ্যে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর আছে কি নাই? এই জায়গাটার মধ্যে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর উপস্থিত নাকি অনুপস্থিত? একটু জানাও তো, উপস্থিত নাকি অনুপস্থিত? বলো, এই জায়গাটুকুর মধ্যে
প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর আছে কি নাই? কেউ বলে আছে, কেউ নাই। এই আছে, কে বলে? কিভাবে আছে? এই জায়গার মধ্যে প্রাথমিক প্রাচীর তো এখানেই শেষ হয়ে গিয়েছে, এখানে শেষ হয়ে গিয়েছে। গৌণ প্রাচীর তো এখানে শেষ হয়ে গিয়েছে, এখানে শেষ হয়ে গিয়েছে। এই মাঝখানে জায়গাতে কি আছে? মাঝখানে জায়গাতে তো নাই। তাহলে মাঝখানে জায়গায় কোন প্রাচীরটা আছে বলো তো? কোন অংশটা রয়েছে? কোষ প্রাচীরে যে 3টা প্রাচীর, 3টা প্রাচীরের মধ্যে কোন অংশটা রয়েছে মাঝখানে? মধ্যপর্দা রয়েছে, রাইট? নাকি? তাহলে এই যে এই জায়গাটা, মাঝখানে যে জায়গাটা, এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে বলছি আমরা কূপ। এই জায়গাটার নাম হলো কূপ। ঠিক আছে? এই মাঝখানে জায়গাটার নাম হলো কূপ। কূপ। ক্লিয়ার? ওকে। তাহলে দেখো সেই কথাই বলেছে, গৌণ প্রাচীরের মাঝের ছিদ্র, গৌণ প্রাচীর কি, প্রাথমিক প্রাচীর কি, মধ্যপর্দা কি, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, আর এগুলো বলার কিছু নাই। তাহলে কোষ প্রাচীরের কাজ কি? কোষকে দৃঢ়তা প্রদান করা। আমরা বলেছি এই জন্য উদ্ভিদ শক্ত হয়। কোষের আকার আকৃতি বজায় রাখা, যেহেতু প্রাচীর বাইরের দিকে থাকে। প্লাজমোডেসমাটার মাধ্যমে সৃষ্টির মাধ্যমে পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করা, আমরা অলরেডি বলেছি। পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞেস করছে ওখানে তো ওই নল ছিল, প্লাজমোডেসমাটা ওই কূপের মধ্যেই থাকতে হবে, কথাটা এমন না। বুঝতে পেরেছো? প্লাজমোডেসমাটা এটা যে কূপের মধ্যে থাকতে হবে ব্যাপারটা এমন না। এই প্লাজমোডেসমাটা কূপ ছাড়াও থাকতে পারে। এই যে মনে করো প্লাজমোডেসমাটা এর মাঝখানেও থাকে, এই যে এর মাঝখানেও থাকতে পারে। এই যে মনে করো এটা হলো প্লাজমোডেসমাটা, এটা হলো প্লাজমোডেসমাটা। এই যে, বুঝছো? কূপের মধ্যেই থাকতে হবে ব্যাপারটা এমন না। ক্লিয়ার? ওকে। এরপর আসো প্রোটোপ্লাজম। আচ্ছা, কোষ প্রাচীরের পরের অংশকে বলা হয় কোষঝিল্লি। তার মানে আমি যদি একটা ছবি আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো কোষ প্রাচীর। এটা হলো কোষঝিল্লি। ওকে। এটা হলো নিউক্লিয়াস। এই যে এটা হলো নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, যাই বলো না কেন। এটার নাম হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস, তারপরে হলো নিউক্লিওপ্লাজম। এগুলো বিভিন্ন জিনিস থাকে, এগুলোর ডিটেলস আমি বলছি না। তারপরে থাকে ক্রোমাটিন তন্তু, তাই তো? আচ্ছা, তাহলে কি বললাম? এটা হলো কোষ প্রাচীর, এটার নাম হলো কোষ প্রাচীর। ঠিক আছে? ওকে। এটার নাম হলো কোষঝিল্লি। ঠিক আছে? এটার নাম হলো নিউক্লিয়াস। এই পুরোটার নামই হলো নিউক্লিয়াস, রাইট? নিউক্লিয়াস। আচ্ছা, আর এই ফাঁকা জায়গা, এখানে আসলে ফাঁকা থাকে না, এখানে বিভিন্ন রকমের তরল পদার্থ থাকে এবং বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে। তাহলে এই তরল পদার্থ এবং এই অঙ্গাণুগুলোকে একসাথে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে এই জিনিসটা হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম প্লাস সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে। তাহলে সাইটোপ্লাজম আমি সংক্ষেপে বলতে পারি, সাইটোপ্লাজম। ঠিক আছে? এখন কোষ প্রাচীর বাদ দিয়ে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর বাদ দিলাম। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি কোষ প্রাচীরটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে কোষ প্রাচীরকে যদি বাদ দেই, বাদ দিয়ে বাকি যে অংশগুলো পাবো একটা কোষের, সবগুলোকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে কোষ প্রাচীর বাদ দিয়ে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বাদ দিয়ে বাকি যে অংশগুলো আমি পাবো সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমে কি কি অংশ থাকে? কোষঝিল্লি থাকবে, নিউক্লিয়াস থাকবে, আর সাইটোপ্লাজম থাকবে। ঠিক আছে? ওকে। তাহলে প্রোটোপ্লাজম, কোষঝিল্লি জিনিসটা কি? আমরা যে বলেছি কোষঝিল্লি জিনিসটা কি, দেখো তাহলে কোষঝিল্লিটা কি? কোষ প্রাচীরের পরের অংশ, বা আমি বলতে পারি প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের অংশ। এটা হলো কোষঝিল্লি। তাহলে দেখো প্রোটোপ্লাজমের বাইরে অবস্থিত একটা অংশ,
স্থিতিস্থাপক এবং বৈষম্যভেদ্য পর্দা। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করছো বৈষম্যভেদ্য পর্দা মানে কি? মনে করো এটা একটা পর্দা, এটা একটা পর্দা, হ্যাঁ, এটা একটা পর্দা। এই পর্দার ভেতর দিয়ে মনে করো এটা কি, এটা এক ধরনের অণু, এটা হলো অনেক বড় অণু, আর এটা হলো ছোট অণু। মনে করো এগুলো হলো ছোট অণু, এই যে ছোট ছোট অণু। তাহলে এই পর্দাটা এমন একটা পর্দা যেই পর্দার ভেতর দিয়ে ধরো ছোট ছোট অণুগুলো যেতে পারে, বাট বড় অণুগুলো যেতে পারে না, বড় অণুগুলো যেতে পারে না, বড় অণুগুলো যেতে পারে না। তাহলে যেই পর্দার ভেতর দিয়ে কিছু কিছু জিনিস যেতে পারে আবার কিছু কিছু জিনিস যেতে পারে না, এই ধরনের পর্দাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। বৈষম্য ভেদ্য পর্দা। যেমন তোমরা যখন চা খাও, চা খাওয়ার আগে চা ছাঁকনি দিয়ে চা ছাঁকো কিনা? তাহলে এই যে যে চা ছাঁকনি, এই চা ছাঁকনিকে আমি বলতে পারি বৈষম্য ভেদ্য পর্দা। কারণ চা ছাঁকনি দিয়ে শুধুমাত্র পানি অংশটুকুই কাপের নিচে জমা হয়, আর চা পাতা অংশগুলো ছাঁকনির মধ্যে জমা হয়, রাইট? তাহলে এটাকে আমি বলতে পারি বৈষম্যভেদ্য পর্দা। ঠিক আছে, ওকে। এবার আসলে যে কোষ ঝিল্লিগুলো আমি একটু আগে দেখালাম যে কোষ ঝিল্লি তো কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ভেতরের অংশটা হলো কোষ ঝিল্লি। মনে করি যে এটা, এই অংশটা হলো কোষ ঝিল্লি মনে করো। তাহলে এটা আসলে এরকম থাকে না, এটা একটু অন্যরকম ভাবে থাকে। কি রকম? সরি, এখানে দেখাই। এই যে এই কোষ ঝিল্লি, এগুলো একটু থাকে অন্যরকম, এই যে এইভাবে করে। ধরো এটা যদি কোষ প্রাচীর হয়, তাহলে কোষ ঝিল্লিগুলো, কোষ প্রাচীরের ভেতরে কোষ ঝিল্লিগুলো থাকে হলো এরকম করে, এই যে এই যে কোষ ঝিল্লিগুলো এভাবে থাকে, বুঝছো? এই যে এভাবে থাকে, এই যে এরকম এভাবে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো ওইটাকে বলা হচ্ছে তোমার মাইক্রোভিলাই। এই যে এভাবে থাকে, এটাকে বলছি আমরা মাইক্রোভিলাই। তাহলে কোষ ঝিল্লিতে এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এই আঙ্গুলের মতো অভিক্ষেপকে বলা হয় মাইক্রোভিলাই। ওকে। কোষ ঝিল্লির গঠন, কোষ ঝিল্লিতে প্রধানত দুইটি উপাদান থাকে, একটা হলো লিপিড এবং আরেকটা হলো প্রোটিন। জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলেই হবে, আর ডিটেলসে কিছু লাগবে না। কোষ ঝিল্লির কাজ কি? ওই কোষ প্রাচীরের কাজ আর কোষ ঝিল্লির কাজ প্রায় একই রকম। তাহলে দেখো যে কোষ ঝিল্লি বৈষম্যভেদ্য, তাই অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, পাশাপাশি কোষগুলোকে পৃথক করে রাখে। তাহলে দেখো তোমরা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এগুলো আমরা এখন পারবো কিনা একবার দেখে নাও তো, সবগুলো পড়ানো হয়েছে কিনা দেখে নাও। দেখো, পারবো? বলো। দেখো, প্লাজমা লেমা আর কোষ ঝিল্লি একই জিনিস। হ্যাঁ, ওকে। মেজবান বলছে স্থিতিস্থাপক কি? স্থিতিস্থাপক মানে কি হলো, যেমন রাবারের ব্যান্ড। রাবারের ব্যান্ডকে টানলে কি হয়, আবার আগের জায়গায় ফিরে আসে না? এটাকে বলা হয় স্থিতিস্থাপক। ওকে। প্রকৃত কোষ বলতে কি বোঝো? জনন কোষ, হ্যাপ্লয়েড কেন, আদি কোষ, প্রকৃত কোষের মধ্যে দুইটি পার্থক্য লিখে আমরা পারবো এখন? পারবো কিনা? জনন কোষ হ্যাপ্লয়েড কেন আমরা বলেছি? কারণ জনন কোষ কিভাবে তৈরি হয়? মিওসিস প্রক্রিয়া তৈরি হয়, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া, তাই না? ওকে। তাহলে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ হলো কত? 90%। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? এগুলো আমরা পারবো, এগুলো এমসিকিউর জন্য। কাইটিন দিয়ে তৈরি। কোষ প্রাচীরের ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই বলে, আমরা একটু আগে দেখালাম। ঠিক আছে, প্রাককেন্দ্রিক কোষের ক্ষেত্রে এমসিকিউ, এটা হলো সত্য। সো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, একটা হলো চিত্র এ, চিত্র বি। প্রকৃত কোষ কাকে বলে? প্লাজমা বলতে কি বোঝো? এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এর গঠন বৈশিষ্ট্য, ঠিক আছে, এই যে এটার গঠন বৈশিষ্ট্য, এটা কিসের গঠন, এটা দেখে তোমাকে আলোচনা করতে, দেখে বোঝা যাচ্ছে যে এটা হলো কোষ প্রাচীরের গঠন, তাই না? আমি বলেই দিলাম অলরেডি। ওকে, কোষ প্রাচীর। ঠিক আছে, ওকে। তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? জাস্ট 1-2 মিনিট সময় দিচ্ছি, প্রশ্ন আছে কিনা বলো। প্লাজমা লেমা মানে হলো কোষ ঝিল্লি আর প্লাজমা লেমা একই জিনিস। কোষ ঝিল্লির আর একটা নামই হলো প্লাজমা লেমা। হ্যাঁ, ওকে।
হ্যাঁ, এগুলো তো মুখস্থ টাইপেরই একটু করতে হবে। আমি তো তোমাকে জাস্ট জিনিসটা বুঝালাম। এখন তোমাকে মুখস্থের মতো একটু করে ফেলতে হবে। হ্যাঁ? ঠিক আছে। ওকে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।